আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। কিছুক্ষণ পর সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী। সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা। টানা তৃতীয়বার বিজয়ী হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ দুদকে হাজির হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। মাদারীপুরে বেনজিরের 90 একর জমি, বেশিরভাগই স্ত্রীর নামে। এবং ঈদ যাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের কয়েকটি পয়েন্টে ভোগান্তির আশঙ্কা। ট্রাফিক ব্যবস্থা জোরদারের তাগিদ যাত্রীদের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। আর শুরুতেই রয়েছে বাজেট 2024-25 প্রসঙ্গ। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বিকেল 3টায় জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হবে। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব আয় সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা থাকছে 5,41,000 কোটি টাকা। এবার বাজেট বক্তব্যে শিরোনাম করা হয়েছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। আগামী 30 জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী রাকিব হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, কিছুক্ষণের মধ্যে 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। তো এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফৌজিয়া আপনাকে। আসলে ঠিক আপনি যেমনটি বলছিলেন, আমরা জানি যে দেশের যে বাজেটটি আসলে যে উপস্থাপন হতে যাচ্ছে, যে 54তম বাজেট, আমাদের দেশের যে 54তম বাজেটটি উপস্থাপন হবে অল্প কিছুক্ষণের মধ্যে। এত বেলা 3টা নাগাদ এই বাজেট অধিবেশনটি বসবেন এবং আমি সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই সংসদ ভবন থেকেই কিন্তু এই বাজেটটি উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থাৎ আমরা জানি যে এবারের বাজেটের আকার যেটা জানতে পেরেছি যে 7,97,000 কোটি টাকা এই বিশাল বাজেটটি উপস্থাপন করতে যাচ্ছেন। এবারে বাজেটটি নিয়ে যদি একটু বলতে চাই, গত বছর কিন্তু এই বাজেটটি ছিল 7,67,000 কোটি টাকা, অল্প কিছু টাকা বেশি এবারের বাজেটটি হচ্ছে। এবং এই বাজেটটি সম্পর্কে যদি আমরা বলতে চাই যে আসলে সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়েই কিন্তু এই বাজেটটি উপস্থাপন করা হবে। অর্থাৎ এবার বাজেটের এই শিরোনামটি দেওয়া হয়েছে, সেই বাজেটটি কিন্তু উপস্থাপনের সব ধরনের প্রক্রিয়া চলছে। বাজেট উপস্থাপনের আগের যে প্রক্রিয়াটি রয়েছে, অর্থাৎ জানি যে একটি বিশেষ মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠকটি এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে এবং মন্ত্রিসভার বৈঠকে এই বাজেটটি পাশ হয়ে গেছে এবং পাশ হওয়ার পরেই কিন্তু এই বাজেটটি উপস্থাপন করবেন। এই বাজেটটি সম্পর্কে একটু যদি আমাদের দর্শকদেরকে আরও একটু বিষয় বলতে চাই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজেটটি কি উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এরই মধ্যেই উপস্থিত হয়েছেন এবং তিনি মন্ত্রিসভার বৈঠকে তার নেতৃত্বে, তার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকেই এই বাজেটটি পাশ হয়েছে। বাজেটটির যদি একটু সারসংক্ষেপ আমি আপনাদেরকে জানাতে চাই, যে চলতি অর্থ বছরের যে বাজেটটি ছিল আসলে 7,61,000 কোটি টাকার বাজেট ছিল এটি। আর বর্তমান যে বাজেট, আজকের যে বাজেট উপস্থাপন করা হবে সেটি কিন্তু আমি আগেই বলেছি 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করা হচ্ছে। এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি ধরা হয়েছে এবারের বাজেটে 2,65,000 কোটি টাকা, যা গত বছর ছিল 2,63,000 কোটি টাকা। নতুন বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়ে 2,83,000 কোটি টাকা। মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,45,400 কোটি টাকা, যা চলতি অর্থ বছরে ছিল 5 লক্ষ কোটি টাকা।
এবং আগামীতে আসলে জিডিপির বাজেটে যে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্য ধরা হতে পারে, অর্থাৎ একটি আনুমানিক নির্ধারণ করা হয়েছে 6.75% এবং মূল্যস্ফীতি ধরা হতে পারে 6.5%। আসলে এই বিষয়গুলো আমরা এর মধ্যে জানতে পেরেছি যে আমাদের তথ্য অনুযায়ী যে এইগুলো করা হতে পারে, তবে বাজেটে উপস্থাপন হওয়ার পরেই আসলে এর বিষয়গুলো কতটুকু হবে সে বিষয়গুলো আমরা জানতে পারবো, যেহেতু উপস্থাপন হওয়ার আগের এই তথ্যগুলো আমরা জানতে পেরেছি। তবে উপস্থাপন অল্প কিছুক্ষণের মধ্যে হবে, এর মধ্যে কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন। আমাদের দর্শক যারা রয়েছেন তারাও আসলে দেখতে পারবেন বিকাল 3টায় যে সংসদ অধিবেশনটি শুরু হবে, এই বাজেটটি সেই অধিবেশনে উপস্থাপন করা হবেন। আর অর্থমন্ত্রী হিসেবে কিন্তু এই প্রথমবারের মতো আবুল হাসান মাহমুদ আলী এই বাজেটটি উপস্থাপন করবেন। এই বাজেটে আমরা জানি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বৈশ্বিক যে অর্থনৈতিক মন্দা রয়েছে সেই পরিপ্রেক্ষিত বিবেচনা করেই কিন্তু বাজেটটি তৈরি করা হয়েছে। অর্থাৎ এই বাজেটে বেশ কিছু পণ্যের মূল্য আসলে কমবে, বেশ কিছু পণ্যের মূল্য বাড়বে। এই বৃদ্ধি এবং কমার যে আনুপাতিক হার রয়েছে সেই বিষয়গুলো আমরা বাজেটটি উপস্থাপন হওয়ার পরে জানতে পারবো। ফৌজিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদ ভবন থেকে 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হাসান। টানা চতুর্থ মেয়াদে গঠিত আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট এটি। এর মাধ্যমে অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীরও হবে বাজেটের সূচনা। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা। এটি দেশের 54তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 21তম বাজেট। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বাংলাদেশের স্বাধীনতার 53 বছরে 1972 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত 53টি বাজেট উপস্থাপন করা হয়। এসব বাজেট 3টি রাজনৈতিক দল ও একাধিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে উপস্থাপন করা হয়েছে। তবে একক দল হিসেবে সবচেয়ে বেশি 25টি বাজেট উপস্থাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ দেশের 54তম বাজেট উপস্থাপন করবেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের 26তম এবং বর্তমান সরকারের টানা 16তম বাজেট। স্বাধীনতার পর 1972 সালের 30 জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ উপস্থাপিত প্রথম বাজেট ছিল 786 কোটি টাকার। এরপর 1973 ও 74 সালে দেশের দ্বিতীয় ও তৃতীয় বাজেট পেশ করেন তিনি। 1975 সালের 23 জুন বঙ্গবন্ধু সরকারের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে ডক্টর A.R. মল্লিক বাংলাদেশের চতুর্থ বাজেট উপস্থাপন করেন। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিতীয়বার এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার প্রথমবারের মতো ক্ষমতায় আসে। এই সরকারের অর্থমন্ত্রী হন শাহ এএমএস কিবরিয়া। তিনি 1997 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা 6টি বাজেট পেশ করেন। 2009, 2014 ও 2018 সালে টানা 3 দফায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এর মধ্যে প্রথম 2 মেয়াদে অর্থাৎ 2009 থেকে 2018 সাল পর্যন্ত 10 বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল মাল আব্দুল মুহিত। তিনি শেখ হাসিনা সরকারের টানা 10টি বাজেট উপস্থাপন করেছেন। 2018 সালে শেখ হাসিনা সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতা আসার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পান আহম মুস্তফা কামাল। তিনি গত 5 বছরে 5টি বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। 2024-25 অর্থ বছরের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 7,96,900 কোটি টাকা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। জাতীয় সংসদে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবার বাজেট জনমাধ্যম করার উপরে জোর দিবেন সরকার। তাই এই বাজেট নিয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সাধারণ মানুষ, আর সাধারণ মানুষের সে প্রতিক্রিয়ার কথা তুলে ধরছেন আবু সাইদুক। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো তা হলো বাজেট প্রসঙ্গ। আর এই বাজেট প্রসঙ্গ নিয়ে কি বলছেন সব শ্রেণী পেশার মানুষজন। একটি রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ সহ উন্নতি এবং অবনতির প্রতিফলন ঘটে প্রতি অর্থ বছরে জাতীয় বাজেট ঘোষণার মধ্য দিয়ে। তবে এবারও তার ব্যতিক্রম নয়। 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটে সামাজিক উন্নয়ন ও মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের গুরুত্ব দেওয়া হয়েছে। একই সাথে হয়রানিমুক্ত ব্যবসা বাণিজ্য গড়ার পরিবেশ সৃষ্টি, জ্বালানি খাতে ভর্তুকি কমানো, ব্যাংকের উপরে বিশেষ নজর রাখা সহ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
বাজেটকে জনবান্ধব করতে স্টেক হোল্ডারদের দেওয়া প্রস্তাবনাগুলোকেও বিবেচনা নেওয়া সহ সামাজিক সুরক্ষা, দেশের আর্থসামাজিক অগ্রগতি ও উন্নতির লক্ষ্যে পদক্ষেপের কথা রয়েছে আসন্ন বাজেটের প্রস্তাবনায়। রাজস্ব আয় বাড়িয়ে অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা তো থাকছেই, যাতে করে দেশে তৃণমূল পর্যায়ের মানুষজন উপকৃত হয়। বাজেটে থাকছে কর্মসংস্থান সৃষ্টি সহ বেকার সমস্যা দূরীকরণ করার নির্দিষ্ট লক্ষ্য ও কর্ম পরিকল্পনা। তবে আঞ্চলিক এবং ভূ কৌশলগত রাজনীতির জটিল সমীকরণের কারণে অর্থনীতিতে প্রভাবিত করছে কিনা সে বিষয়টিও মাথায় রেখে বাজেট ঘোষণা করবে সরকার। আর এই বাজেটকে কিভাবে মূল্যায়ন করছেন সব শ্রেণী পেশার মানুষ, নাকি কোনো চ্যালেঞ্জ রয়েছে? শিক্ষা খাতে আমরা দেখেছি যে বিগত সময়ে যে বাজেট ছিল, সে বাজেটের পরিপ্রেক্ষিতে আমাদের যে ফিডব্যাক আসার কথা, সেই ফিডব্যাকটা আমরা পাচ্ছিলাম না। আরও বেশি বর্ধিত করতে হবে বাজেট, যেমন সেক্ষেত্রে স্কুল এবং কলেজগুলিতে বিশেষ করে তাদেরকে টিফিনের ব্যবস্থা করতে হবে। শুধু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বাড়াটা, এইটা যদি একটু নিয়ন্ত্রণে আসে, বাজেটটা যদি আমাদের মধ্যবিত্তদের লেভেলের মধ্যে থাকে, এটাই আমাদের জন্য কাম্য। এটা হলে আমরা সবাই ভালো থাকতে পারবো। স্বাস্থ্য এবং শিক্ষা মৌলিক অধিকার। স্বাস্থ্য খাতকে যেন আরও উন্নত করে প্রত্যেকেই যেন অন্তত প্রত্যেক হসপিটালে যেন একটা বেডের নিশ্চয়তা পায়। যারা বিদেশে টাকা পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, এরা এক ধরনের দেশের শত্রু। আমার ইচ্ছা ওই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে এনে যারা অসহায় আছে, শিক্ষার অভাবে যারা শিক্ষিত হতে পারতেছে না, চিকিৎসা হতে পারতেছে না, এদের পিছনে ব্যয় করা হোক। নতুন বাজেটে আমাদের সবারই প্রত্যাশা থাকবে যে মুদ্রাস্ফীতি কমানো, প্লাস আমাদের বিদেশ থেকে যে রেমিটেন্সগুলো আসতেছে এগুলো যেন বৈধভাবে আসে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। এবার অন্যান্য প্রসঙ্গ। টানা তৃতীয়বার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোন আলাপ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। সে উপলক্ষে আগামীকাল ভারত যাবেন প্রধানমন্ত্রী। জুবাইর রহমানের রিপোর্ট। টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোন আলাপ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই আমন্ত্রণ গ্রহণ করেন ও বলেন, নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এ বিজয় সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এ বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। এর আগে নতুন সরকার গঠন করতে নিজেদের রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের শরিকের সমর্থন পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদী এবং বিজেপির হাইকমান্ডের সঙ্গে বৈঠক হয় শরিক দলগুলোর। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে বিজেপির পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া আগামীতেও ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা আপাতত সরকার গঠনের আশা ছেড়েছেন। শক্তিশালী বিরোধী হিসেবে লোকসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটটি। বুধবার নয়াদিল্লিতে জোটের কেন্দ্রীয় সরকার গঠনের কৌশল নিয়ে বৈঠক শেষে এই ইঙ্গিত দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অপরদিকে লোকসভা নির্বাচনে জোটটি 232 আসন পায়। কংগ্রেস এককভাবে 99টি আসনে জিতেছে, কিন্তু এতে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়নি। স্বভাবতই 293 আসন পাওয়া নরেন্দ্র মোদীর এনডিএ জোট সরকার গঠনের দিকে এগোচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন জোটের বৈঠক শেষে তারা ইতোমধ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এ অবস্থায় বাধ্য হয়েই বিরোধী হওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেসের ইন্ডিয়া জোট। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। আওয়ামী লীগ দেশে লুটেরা অর্থনীতির রাজনীতি কায়েম করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ডিআরইউতে তাঁতি দলের আলোচনা সভায় তিনি বলেন, জনগণের ইচ্ছার যাতে প্রতিফলন হয় সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। হুমকি দিয়ে আদালতকে ব্যবহার করে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন রিজভী। ভারতের যে স্বাধীনতার পর থেকে যে গণতান্ত্রিক কাঠামো, তাদের যে প্রতিষ্ঠানগুলো যেভাবে গড়ে উঠেছে, সেই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার কারণেই যে ফ্যাসিজমের পথে যাত্রা, এটাকে রুদ্ধ করে দিতে তারা সক্ষম হয়েছে। কারণ
যতই হোক রাষ্ট্রীয় পর্যায়ের যে গণতন্ত্র সেখানে এখনো চর্চা হয়, সেখানে যে অনুশীলন করা গেছে তার ফলেই এইটি সম্ভব হয়েছে। তো আমাদেরকে এইরকম একটি পরিস্থিতির মধ্যে জনগণের ইচ্ছার রায়কে, জনগণের ইচ্ছার যাতে প্রতিফলন হয়, আমাদের সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। আমরা আওয়ামী লীগের নেতাদের ক্রোধ, হিংসা, ঈর্ষার শিকার হয়ে আছে সারা বাংলাদেশ। দুর্নীতি দমন কমিশনে আজ হাজির হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়েছেন তিনি। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ ওঠার পর এ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজির ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন। পরে 26 মে স্ত্রীর নামে 119টি দলিল ও গুলশানে একদিনে কেনা 4টি ফ্ল্যাট জব্দের নির্দেশ আসে। ফ্রিজ করা হয় 23টি কোম্পানির শেয়ার। এসব সম্পদের উৎস জানতে 6 জুন বেনজির আহমেদকে তলব করে দুদক। গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা। সাবেক আইজিপি বেনজির আহমেদ অবসরে যাওয়ার 1 মাস আগ পর্যন্ত মাত্র 2 বছরে এখানে প্রায় 90 একর জমি কেনা হয়েছে তার স্ত্রী জিশান মির্জার নামে। 113টি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি, যার অধিকাংশ জমির মালিক হিন্দু সম্প্রদায়ের। এদিকে জেলা প্রশাসক বলছেন, কোনো ক্ষতিগ্রস্ত কৃষক আদালতে অভিযোগ করলে তাদের সহযোগিতা করা হবে। মাদারীপুর প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মাদারীপুরের রাজুর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের বড়লেখা গ্রামের 60 বাসিন্দা সরস্বতী রায় স্বামী মারা যাওয়ার পরে তার একমাত্র ছেলেকে নিয়ে তাদের ফসলি জমিতে ফসল উৎপাদন করে জীবন জীবিকা নির্বাহ করতেন। বেনজির আহমেদের লোকজন তাদের ফসলি জমিটুকু ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কিনে নেন। একমাত্র ফসলি জমিটুকু হারিয়ে এখন নিঃস্ব তারা। দেবো না আমি তো রাজি না, কোনো সময় যারা আইছে দরবারে আমি একবার কাজ বাবা আমি জমি দেবো না, আমার দেখ মাই বদলাই দেয় জমি একটু বদলাই দেয়নি, পয়সাও দেবে না, তুমি না দাও তোমার জমি এমনি নিয়ে যাবে। একই গ্রামের বাসিন্দা দুলাল বালা জমি বিক্রি করে ফেলার মতো তাদের সংসারে কোনো অভাব ছিল না। তবু বেনজির আহমেদের লোকজন ভয়ভীতি দেখিয়ে তাদের 3 বিঘা জমি 3 লাখ টাকা ধরে কিনে নেন। কেন আমি তো এখানে বাউন্ডারি দিয়ে দেবো, ওই বাউন্ডারি পার হইয়া তো আপনারা যাইতে পারবেন না, তা এখন তো আপনি প্লেনে যাবেন, এখন দেখেন চিন্তা ভাবনা দেবেন কিনা। তখন বাধ্যতামূলক নিরুপায় আমি মোটামুটি জমিটা আমার তাকে দেওয়া লাগছে। শুধু তারাই নন, রাজুর উপজেলার হিন্দু অধ্যুষিত কদমবাড়ি ইউনিয়নের 7 পার ডুমুরিয়া মৌজায় নটাখোলা ও বড়খোলা এলাকার 90 একর ফসলি জমি জোরপূর্বক স্ত্রী জিশান মির্জার নামে কিনে নেন বেনজির আহমেদ। আদালতের নির্দেশে সম্পত্তি ক্রোধের খবরে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করা জমির মালিকেরা মুখ খুলতে শুরু করেছেন। আমি দেবো না, আমি ইচ্ছুক না স্যার, দিয়া এরকম আমার জন্ম দিয়া এই জমিটা নিয়েছে, আমি এখন ফেরত চাই। অনেক ভয় দেখাইছে, ঠিক আছে, যে আপনাদের যদি জমি না দেন টাকা পাবেন না, আপনারা জমিও পাবেন না। পরে কি করবো, আমার মানে দেওয়াই লাগছে তাই ঠিক আছে। আমি বাবা তার দিতেছে আমার বেটার নামে, সেই জমি নিয়ে গেছে। ওই পাটকাই বাড়ি যে বালি করছে না, হ্যাঁ কি তোর বেঞ্জি বই দিয়ে দেবে না, কি তোর ধানের হ্যাঁ আমরা দিয়ে দেবো নি, সেইটা আর দেয় না, দানও দেয় না, আমরা কি পারবো মেয়ের সাথে, আমরা তো গরিব মানুষদের নাই বসে দিছি। এদিকে জেলা প্রশাসন বলছে, কোনো ক্ষতিগ্রস্ত কৃষক সুনির্দিষ্ট প্রকার আইনে 42 ধারায় আদালতে অভিযোগ করলে প্রশাসনিক সহায়তা দেওয়া হবে। অভিযোগ আনলে তখন আদালত যেভাবে সিদ্ধান্ত উপনীত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তাকে সর্বাত্মক অ্যাসিস্ট্যান্স আমাদের পক্ষ থেকে এনশিওর করা হবে। বেনজির আহমেদের স্ত্রী ও স্বজনদের নামে রাজুর সাব রেজিস্ট্রার অফিসে 113টি দলিলে 90 একর জমি ক্রয় করা হলেও মাদারীপুরের আরেক উপজেলার শিবচরের ঠ্যাঙ্গামারা মৌজায় 2015 সালে 5 কাঠা জমি কেনেন বেনজির আহমেদের পরিবার। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঈদযাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের কয়েকটি পয়েন্টে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট, বিআরটি প্রকল্পের কাজ সহ গণপরিবহনের নৈরাজ্যকর পরিস্থিতিতে এমন অবস্থা, তাই আশঙ্কা স্থানীয়দের। গাজীপুর থেকে চঞ্চল খানের তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ঈদযাত্রা সহজ ও নির্বিঘ্ন করার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিআরটি প্রকল্পের কাজ শতভাগ শেষ না হলেও ফ্লাইওভার উদ্বোধনের জন্য চলছে অবকাঠামোগত উন্নয়নের কাজ। পাশাপাশি মহাসড়কের কয়েকটি জায়গায় বসবে কোরবানির পশুর হাট, এতে বাড়তে পারে যানজট। ফলে এবারও ঈদযাত্রায় দেখা দিতে পারে ভোগান্তি। ঈদের আগে এটা আর কি পুরোটা আর কি রিলিজ দিবে,
যার জন্য আমাদের কাজের চাপটা একটু বেশি। ঈদ যাত্রা স্বাভাবিক করতে ট্রাফিক ব্যবস্থার নজরদারি আরো বাড়ানো প্রয়োজন মনে করেন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা। ভোগান্তি বলতে আসলে যেসব জায়গা দিয়ে কাজ চলতেছে সেসব জায়গা দিয়ে ভোগান্তি হচ্ছে। টঙ্গী থেকে আসতে আমার অনেকক্ষণ সময় লাগবে, আসলে এত যে আমার গরমের মধ্যে খুব খারাপ অবস্থা। বিভিন্ন রোডের গাড়ি এখানে আসে, আসার পরে এখানে একটা জাম সৃষ্টি হয়। যদি রাস্তা হাট বসে সেই জায়গায় একটু যানজট ভোগান্তি আমাদের পড়তে হবে। পুলিশ প্রশাসন একটু বাড়ায় দেয় তাহলে ক্লিয়ার হতে পারে। ট্রাক কভার ভ্যান এগুলো একটু কম রোডে নামতে দেয় তাহলে আর কি যানজটটা কম থাকতে পারে। মহাসড়কে ঈদে গাড়ি চলাচল ঠিক রাখার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পালন করা হচ্ছে ট্রাফিক সচেতনতা সপ্তাহ। ঈদের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, আরও যাতে যানজট পরিস্থিতি যাতে ভালো থাকে, মানুষ যাতে স্বচ্ছন্দে বাড়ি ফিরে যেতে পারে এবং গাজীপুরেও যাতে আমরা যাতে সুন্দরভাবে ট্রাফিক ব্যবস্থাপনা করতে সক্ষম হই, এই জন্য আমরা এই সপ্তাহ পালন করছি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার উন্মুক্ত করার ফলে ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, সংবাদ শেষ করব তরুণ এক উদ্যোক্তার খবর দিয়ে। 16 বছর বয়সে তরুণ উদ্যোক্তা মাহির আরিফিন মনোনীত হয়েছেন গ্লোবাল এডুকেশন অ্যাওয়ার্ডের জন্য। মাহির সাফল্য দেখে খুশি তার পরিবার ও শিক্ষক। তারা বলছেন এই পুরস্কার মাহিরের এগিয়ে যাবার পথ আরও উজ্জ্বল করবে। প্রতিনিধি আমিরুল হকের রিপোর্ট, জানাচ্ছেন আমেরা হীরা। 16 বছর বয়সী তরুণ উদ্যোক্তা মাহির আরিফিন নরসিংদীর বেলাবো উপজেলার মাটিয়ালপাড়া। শিক্ষক আব্দুল আলীর ছেলে। ছোটবেলা থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার শখ। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় গুগলের সহায়তায় কারো সাহায্য ছাড়া নিজে নিজেই প্রোগ্রামিং শুরু করে গেম ডেভেলপমেন্ট দিয়ে। ডেভেলপমেন্ট সেক্টরে প্রায় 2 বছর কাজ করে লোগো ডিজাইন, মেশিন লার্নিং এবং গ্রাফিক্স ডিজাইনিংও শেখে। প্রফেশনাল ক্যারিয়ার হিসেবে অ্যাপ ডেভেলপমেন্টকে বেছে নেয় আরিফিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের যে পরিকল্পনা হাতে নিয়েছেন সেই লক্ষ্যে দুটো কাজ করে যাচ্ছে। ভারতের বন্ধু মহসিন সরকারের সহায়তায় পড়াশোনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ঠিকানায় 2023 সালে এডুকেটেড স্মার্ট ব্লেন্ডেড লার্নিং প্ল্যাটফর্ম লঞ্চ নামে একটি অনলাইন কোম্পানি নিবন্ধন করে মাহির। সেই কোম্পানিতে দীর্ঘ 1 বছর কাজ করার পর গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট থেকে গ্লোবাল এডুকেশন অ্যাওয়ার্ডে মনোনীত হয় সে। প্রধানমন্ত্রী যদি আমাদের মতন তরুণ উদ্যোক্তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের মতন তরুণ উদ্যোক্তারাও দেশকে কিছুটা হলেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সন্তানের এমন সাফল্যে খুশি মাহিরের বাবা মা। ক্লাস 4-এ পড়ে তখন থেকে তার কম্পিউটার আসক্ত। সে বিভিন্ন ধরনের প্রোগ্রাম কাটাকাটি করতো, প্রোগ্রাম নিয়ে কাজ করতো। তখন তার আগ্রহ থেকে আমি তাকে আর উৎসাহ দিছি। আমার ছেলে গ্লোবাল এডুকেশন অ্যাওয়ার্ড 2024 মনোনীত হয়, আমি অত্যন্ত খুশি। মাহিরের শিক্ষকরা বলছেন এই পুরস্কার তার এগিয়ে যাবার পথ আরো উজ্জ্বল করবে। আমি আশা করব এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সে যেন তার ভবিষ্যৎকে আরো সুন্দর করে। আমিনা হীরা, মাই টিভি নিউজ। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।